ইউটিউব চ্যানেল আছে সেখানে দিতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং টিচার। সবাই কেমন আছো? স্যার ভালো আছি। আছো ওকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রেণী বর্তনী তুল্যরোধ এবং সমান্তরাল বর্তনীর তুল্যরোধ। তাহলে আমাদের প্রথমে বুঝতে তুল্যরোধটা কি। আমরা যদি কয়েকটি রোধের পরিবর্তে 3টি হোক 2টি হোক বা 4টি হোক, এই বিভিন্ন মানের রোধের পরিবর্তে যদি আমরা একটা রোধ ব্যবহার করে বর্তনী তৈরি করি, সেইটাকে বলা হচ্ছে তুল্যরোধ। তুল্যরোধ আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে শ্রেণী সংযোগের শ্রেণী বর্তনীর তুল্যরোধ, আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনীর তুল্যরোধ। তাহলে আমি দেখো এই শ্রেণী বর্তনীর তুল্যরোধটা প্রথমে তোমাদের চিত্র দিয়ে বুঝে দেই। হ্যাঁ, দেখো আমি একটা বর্তনী আঁকতেছি। বর্তনী এটা হচ্ছে প্লাস এবং এইটা হচ্ছে মাইনাস। তাহলে যাই হোক, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমাদের সংযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছিল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে দেখো এটা একটা বর্তনী, এটা হচ্ছে আমার বর্তনীর ধনাত্মক বিন্দু বা ব্যাটারির ধনাত্মক প্রান্ত। আধান আমরা জানি ধনাত্মক মানে আধানটা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তাহলে আধানটা এই দিকে যায়। আবার ইলেকট্রন হয় নিম্ন থেকে উচ্চের দিকে, ঠিক আছে। এবং ইলেকট্রন প্রবাহিত হলেই আমাদের বিদ্যুৎটা প্রবাহিত হবে, ঠিক আছে। এই জন্য ইলেকট্রন প্রবাহকে আমাদের বিদ্যুৎ প্রবাহ বলা হয়। এখন দেখো আমি শ্রেণী বর্তনীর তুল্যরোধটা আসলে কি। এখানে আমি একটা রোধ ব্যবহার করছি। হ্যাঁ, এই রোধটার নাম হচ্ছে, এই বিন্দুটার নাম হচ্ছে এ, এবং এখানে আমি একটা R1 রোধ ব্যবহার করছি। বি বিন্দু, এখানে আমি আরেকটা R2 মানের রোধ ব্যবহার করছি। এভাবে যুক্ত করেছি। আমি যে চিত্রটা অঙ্কন করলাম, এই চিত্র শ্রেণী বর্তনী, এইটা হচ্ছে শ্রেণী বর্তনী। তাহলে এখন তোমাদের প্রশ্ন হলো যে শ্রেণী বর্তনী কাকে বলে। যদিও তোমাদের এটা বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তারপরেও আমি তোমাদের আমার মতো করে একটু বলার চেষ্টা করতেছি, শ্রেণী বর্তনী কাকে বলে। বর্তনীতে রোধগুলো যদি এমন ভাবে সজ্জিত থাকে, মানে রোধগুলোকে যদি আমি এমন ভাবে সজ্জিত করি যে প্রথম রোধের শেষ বিন্দু দ্বিতীয় রোধের প্রথম বিন্দুর সঙ্গে যুক্ত থাকে। যদি আমি তৃতীয় রোধ ব্যবহার করতাম, তাহলে আমি বলতাম যে তৃতীয় রোধ আবার দ্বিতীয় রোধের শেষ বিন্দু তৃতীয় রোধের প্রথম বিন্দুর সাথে যুক্ত থাকে। এই ধরনের রোধকে বলা হয় শ্রেণী তুল্য রোধ। এখন বলো, এভাবে আমাকে কে বলতে পারবে? বর্ষা বলো। আমি কিন্তু এগুলো মুখস্থ করিনি, আমি আমার মতো করে বুঝে বুঝে বললাম। এখন তোমরা তোমাদের মতো করে বুঝে বলতে পারো। প্রথম বিন্দুর প্রথম প্রথম রোধের মানে প্রান্ত বিন্দু, প্রথম রোধের প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু দ্বিতীয় রোধের প্রথম বিন্দুর সঙ্গে যুক্ত থাকে। এই ধরনের যুক্ত রোধকে বলা হয় তুল্য রোধ, বা এই এভাবে যুক্ত বা বর্তনীকে বলা হয় শ্রেণী সংযোগ, শ্রেণী রোধ বা শ্রেণী বর্তনীর তুল্য রোধ। এটা একটা বর্তনী সংযোগ না? তাহলে আমাদের প্রশ্ন হলো যে শ্রেণী বর্তনীর তুল্য রোধ কাকে বলে। শ্রেণী বর্তনীর তুল্য রোধ বলতে কোন বর্তনীতে, ঠিক আছে, প্রথম রোধের শেষ বিন্দু
দ্বিতীয় রোধের প্রথম বিন্দুর সঙ্গে প্রথম এবং বিন্দুর সাথে দ্বিতীয় রোধের যুক্ত শেষ বিন্দু তৃতীয় রোধের প্রথম বিন্দুর সঙ্গে যুক্ত থাকে, এই ধরনের শ্রেণী সংযোগকেই, এই ধরনের সংযোগকেই বলা হয় শ্রেণী সংযোগ। তোমাদের বইয়েও এটা দেওয়া আছে, আমি আমার মতো করে বললাম, তোমার বইয়ের মতো করেও সুন্দরভাবে বলতে পারো। বইয়ের জিনিসগুলো একটু গোছালো দেওয়া থাকে, এই জন্য বইয়ের মতো করে তোমরা লিখবে। কিন্তু তোমাদের মনের মধ্যে তোমরা এইভাবে জিনিসটাকে সাজিয়ে নিবা, তাহলে কখনোই জিনিসগুলোকে আর ভুলে যাবে না। আর যদি সরাসরি বই থেকে মুখস্থ করতে চাও যে গলদকরণ করবে, সেক্ষেত্রে কিন্তু সেটা বেশি দিন মানে মুখস্থ থাকবে না। আশা করা যায় শ্রেণী সংযোগটা যদি তোমাদের এই মুহূর্তে তোমরা বলতেও না পারো, কিন্তু শ্রেণী সংযোগটা কি সেটা মনে হয় বুঝতে পারছো। কারো কোনো কোশ্চিন? জি স্যার। কারো কোনো কোশ্চিন আছে? না টিচার, আরেকটা বলে দেন তো, নেট পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। বইয়ে খুঁজে পাচ্ছ না? আসলে সমস্যাটা হয়ে গেছে কি, তোমাদের এই বইয়ে, বর্তমান যে আমাদের বই, এই বইয়ে কিন্তু সংজ্ঞাগুলো দেওয়া নাই। আর সংজ্ঞাগুলো না দেওয়ার পিছনে কারণ হচ্ছে তোমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি, কারণ আমাদের সিলেবাসটাই হচ্ছে সৃজনশীল, আর সৃজনশীল মানেই হচ্ছে কিন্তু তৈরি করা। ঠিক আছে, মানে এক স্যারের কাছে আমি শুনছিলাম, যাই হোক আমার জিনিসটা খুব ভালো লাগছে যে সৃজনশীল জিনিসটা কি, ওনার যে উপস্থাপন, এই উপস্থাপন দিয়ে আমি খুব সুন্দরভাবে বুঝছিলাম যে কাউকে যদি আটা এবং ময়দা দেওয়া হয়, কাউকে যদি আটা, ময়দা এবং তেল দেওয়া হয় বা কিছু আলু দেওয়া হয়, সেক্ষেত্রে উনি কয়েকজনকে জিজ্ঞেস করছিল যে তুমি কি বানাবা। ম্যাক্সিমামের সবার উত্তর ছিল যে স্যার আমি পরোটা বানাবো। ঠিক আছে, কিন্তু সবাই যদি পরোটা বানায় তাহলে কিন্তু সৃজনশীল হইল না। হ্যাঁ, পরোটাও বানাতে পারে কেউ, আবার ওটা দিয়ে হলো তোমার হচ্ছে সিংড়া বানাতে পারে, কেউ আবার ওই পরোটা কেউ দিয়ে হচ্ছে নিমকি বানাতে পারে, বা আরো বিভিন্ন ভ্যারাইটিস কিছু তৈরি করতে পারে। আসলে সৃজনশীল সেইটাই। আর এই জন্যই তোমাদের বইয়ে তোমরা লক্ষ্য করে দেখবা, তোমাদের যে নতুন সিলেবাসের, এই জন্যই কিন্তু বইটা পরিমার্জিত করা হয়েছে। তোমাদের যে পদার্থ বিজ্ঞান বা কেমিস্ট্রি বা জীববিজ্ঞান বইটাকে পরিমার্জিত করার উদ্দেশ্য এইটাই, যে আমাদের শিক্ষার্থীর মাথা থেকে কোনো কিছু একটা বাইর হোক। ঠিক আছে, তাদের মাথা থেকে সেই জিনিসটা আসুক। এই জন্য তোমরা যে তোমাদের বইয়ে এই সংজ্ঞাগুলো তোমরা পাবে না। ঠিক আছে, আর না দেওয়ার উদ্দেশ্যটা এটা। এই জন্য আমি বলি তোমরা তোমাদের মতো করেই বলতে, মানে এগুলোকে মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো। বইয়ে আসলে ওইভাবে পাবা না, বইয়ে সাজানো থাকবে বা ধারণা দেওয়া থাকবে, কিন্তু বই থেকে তুমি সরাসরি ওইটা লিখতে পারবে না। ঠিক আছে, আর মুখস্থ করার প্রবণতাটা একটু কমে দাও। তাহলে এটা হলো আমার শ্রেণী সংযোগ। তাহলে শ্রেণী সংযোগের তুল্য রোধটা কিরকম হবে? শ্রেণী সংযোগের তুল্য রোধ হবে, হ্যাঁ, মানে এটা হলো শর্টকাট সূত্র। আর এই অধ্যায়ের মানে গড় করে এই অঙ্কগুলো আসেই 100%, যে বর্তনীর তুল্য রোধ বের করো। মানে এরকম চিত্র দেওয়া থাকবে এবং চিত্রগুলো আরো ডিফিকাল্ট থাকবে। এই চিত্রগুলো তোমাকে তুল্য রোধ বের করতে হবে, এটা গ নাম্বার থাকবে, এটা একদম কনফার্ম। তাহলে সেক্ষেত্রে শ্রেণী বর্তনীর তুল্য রোধটা কি হবে? RS ইকুয়াল টু হবে R1 যোগ R2। এবং এইভাবে যদি আরো অসংখ্য রোধ যুক্ত থাকে তাহলে ডট 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 আমি RN লিখতে পারবো। মানে যদি আমার n সংখ্যক রোধ যুক্ত থাকে, মানে আমার জানা নাই মানে অসংখ্য দেওয়া আছে, তাহলে আমরা RN। আর আমার যেহেতু এখানে R1 এবং R2 দুইটা রোধ দেওয়া আছে, তাহলে আমার সেক্ষেত্রে RN এর কোনো প্রয়োজন নাই। এখন বলো, এই শ্রেণী বর্তনীর তুল্য রোধ কারো সমস্যা নাকি? আমি একটা সহজ উদাহরণ দেই, দেখো মনে করো এই বর্তনীর এই রোধটা হচ্ছে 7 ওহম এবং এই যে R2 হচ্ছে 10 ওহম। তাহলে আমার এই যে বর্তনীটা আমি আঁকছি, এই বর্তনীর তুল্য রোধ কত হবে? 7 প্লাস 10, 17 ওহম। ক্লিয়ার?
আমি মনে করি একটা এমসিকিউ এর প্রশ্ন তোমাদের দেখে দিলাম যে এই বর্তনীটা দেওয়া আছে যে এই বর্তনীর তুল্য রোধ কত। তাহলে আমি তুল্য রোধের সূত্র জানি R is equal to R1 যোগ R2। আমি R1 এর মান 7 ওহম বসিয়ে দিলাম, R2 এর মান 10 ওহম বসিয়ে দিলাম, তাহলে 10 সাথে 17 ওহম। আমার তুল্য রোধ হচ্ছে 17 ওহম। এটা আমার এমসিকিউ আসবে বা আসে। বলো শ্রেণী বর্তনী নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা ওকে, তাহলে দেখো আর একটা জিনিস আছে আমাদের এখানে। এই শ্রেণী বর্তনীতে, ঠিক আছে, এই শ্রেণী বর্তনীতে কিন্তু বিভবগুলো, আমরা যে এখানে বিভব পার্থক্য থাকবে, এই বর্তনীতে যে বিভব পার্থক্যগুলো থাকবে এখানে কিন্তু বিভব পার্থক্যগুলো আলাদা আলাদা হবে। মানে এখানে 7 রোধের জন্য এখানকার বিভব পার্থক্যটা আলাদা। মানে VA যেটা হবে এখানে VB কিন্তু তা হবে না। এটা মনে রাখবা একটু, একটু সবাই একটু মাথায় রাখো যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে, মানে শ্রেণী সংযোগের তুল্য রোধের ক্ষেত্রে আমাদের বিভবগুলো কিন্তু সবসময় আলাদা আলাদা হবে। মানে রোধের কম বেশির কারণে আমার বিভবটা কম বেশি হবে। কিন্তু তড়িৎ প্রবাহ, যদি এটা তড়িৎ প্রবাহ I is equal to 1.3 হয়, 3 অ্যাম্পিয়ার হয়, তাহলে আমি এখানে 7 ওহম আছে না, এখানে আমার তড়িৎ প্রবাহটা এরকমই থাকবে, 1.3 থাকবে। এবং এখানে তো আমার 10 ওহম আছে না, এখানেও আমি তড়িৎ প্রবাহ 1.3 অ্যাম্পিয়ার পাবো। অর্থাৎ আমার শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কোনো পরিবর্তন করবে না। আমি যেখানে যদি আমি 1 ওহম রোধ ব্যবহার করি ওখানেও আমি হলো 1.3 অ্যাম্পিয়ার পাবো। আমি যদি 10 ওহম ব্যবহার করি ওখানেও আমি 1.3 অ্যাম্পিয়ার পাবো। এক কথায় এখানে শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ প্রবাহটা সবসময় একই থাকবে, বিদ্যুৎ প্রবাহ সবসময় একই থাকবে এবং বিভব পার্থক্যগুলো আমার ভিন্ন ভিন্ন হবে। যেমন এখানে এ বিন্দুর জন্য বিভব পার্থক্য VA এবং এখানে বি বিন্দুর জন্য বিভব পার্থক্য VB, এবং VA এবং VBটা আলাদা আলাদা হবে। ক্লিয়ার? জি স্যার। এবং আরো বিস্তারিত আছে, একটু বইটা তোমরা দেখে নিবা, ঠিক আছে? আমার তো আসলে আমাদের জুম ক্লাস যেহেতু আমাদের অত ডিটেলস আসলে করতে গেলে আমাদের একটু সময় লাগবে। তো আমরা যে শ্রেণী বর্তনীর যে তুল্য রোধ বের করার একটা সমীকরণটা আছে, তোমার সমীকরণটা দেখলেই বুঝতে পারবে। এই ক্ষেত্রে শুধু এখানে আমাদের বিভব পার্থক্যগুলো আলাদা হবে কিন্তু তড়িৎ প্রবাহটা একই থাকবে। যদি তোমরা বই থেকে এটা বুঝতে না পারো, আমি তো ঠিক আছে, আমাদের তো শ্রেণী সংযোগ নেওয়ার তেমন সমস্যা নাই, তাই না? না। যেহেতু আমাদের শ্রেণী সংযোগ নিয়ে সমস্যা নাই, আমরা এখন সমান্তরাল সংযোগ যাবো। আর আমরা একটু ম্যাথ ক্লাসটা, আমাদের ম্যাথ বইটা আসলে অনেক দূর আমরা শেষ করেই ফেলছি। এই জন্য আমরা যেহেতু আর্টসের কোনো স্টুডেন্ট আমাদের যুক্ত হয়নি, তাহলে আমরা একটু ফিজিক্সটাকে আগে নিই, কারণ ফিজিক্সে আমরা অনেক পিছিয়ে আছি, ঠিক আছে না? কারণ অনেক পিছিয়ে আছে ফিজিক্সে। এই জন্য আমরা ফিজিক্স মোটামুটি কয়েকদিন শেষ করে নিই। মানে আজকে এবং কালকে যদি আমি আলোচনা করি তাহলে আমার আশা করা যায় যে চলবিদ্যুৎ আমি শেষ করব। আর চলবিদ্যুৎ যদি শেষ হয়ে যায় তড়িতের চুম্বকীয় শেষ করতে আমার সময় লাগবে না। এবং বাকি যে 2টা চ্যাপ্টার আছে ওই 2টা চ্যাপ্টার তুলনামূলক আসলে বোঝার কমই আছে, তোমাদের একটু মানে রিডিং গুলো বেশি করে করতে হবে, ওগুলো তো সমস্যা হবে না। কিন্তু এই চলবিদ্যুৎ এবং তড়িৎ চৌম্বকীয় এই দুইটো আমাদের তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। আর স্কুল খুললে তোমাদের চাপটা একটু বেশি বেড়ে যাবে, অতএব এখন যদি তোমরা রেগুলার এই ক্লাসগুলো করো তো সেক্ষেত্রে তখন কিন্তু চাপটা একটু কম ফিল করবা। এখন দেখো সমান্তরাল
শ্রেণী বর্তনী তুল্য রোধ। তাহলে আমরা শ্রেণী বর্তনী তুল্য রোধ শিখলাম। এখন আমরা শিখবো সমান্তরাল বর্তনীর তুল্য রোধ। দেখো এই ক্ষেত্রে আমাদের বর্তনীটা সেম থাকবে। এখানে হলো প্লাস, এখানে হলো মাইনাস, এইখানে একটা বিন্দু আসলো, এই বিন্দুটার নাম হচ্ছে এ। হ্যাঁ, এবং এখান থেকে দেখো শাখা প্রশাখা বের হলো, এবং এখানে একটা তুল্য রোধ, এবং এইখানে একটা তুল্য রোধ, আবার এটা একটা জায়গায় মিলিত হইল, এখান থেকে এখানে আসে, আবার এখানে আসে। এক্ষেত্রে চিত্রগুলো আরো অনেক ডিফিকাল্ট হতে পারে। তা আমরা যেহেতু প্রথম শিখতেছি, আমরা অত ডিফিকাল্ট চিত্রগুলো এখন আমরা শিখবো না। আমরা ওই ডিফিকাল্ট চিত্রগুলো আমরা পরেও শিখতে পারি। তাহলে এটার রোধ হচ্ছে R1 এবং এর রোধ হচ্ছে R2, এবং এই বিন্দুটার নাম হচ্ছে A, এই বিন্দুটার নাম হচ্ছে B। এটা হচ্ছে শ্রেণী সমান্তরাল বর্তনী। বলে রাখি, আমাদের বাসা বাড়িতে যে আমাদের যে বিদ্যুৎগুলো সরবরাহ করা হয়, বা বাসা বাড়ি থেকে যেভাবে আমরা বিদ্যুৎগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাই, এটা কিন্তু আমরা সমান্তরাল বর্তনীতে করি। আমরা সমান্তরাল বর্তনী ব্যবহার করেই এই বাসা বাড়ির যে বিদ্যুৎ পরিবহনের কাজগুলো করে থাকি। সমান্তরাল বর্তনী কি, এটা আমাদের প্রথম জানতে হবে যে সমান্তরাল শ্রেণী সংযোগ বা সমান্তরাল শ্রেণী বর্তনী কি। দেখো চিত্রটা দেখেই বোঝা যাচ্ছে, বইয়ে কিন্তু সংখ্যাগুলো পাওয়া না। চিত্রটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো যে যে শ্রেণী সংযোগে তোমার হচ্ছে রোধগুলো, এখানে রোধগুলো দেখতে পাচ্ছ না, যে শ্রেণী সংযোগে বিভিন্ন মানের রোধগুলো একটি সাধারণ বিন্দুতে এবং অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, এই ধরনের সংযোগকে সমান্তরাল সংযোগ বলা হয়। ইচ্ছা করলে আমি এখান থেকে আরো একটা রোধ ব্যবহার করতে পারি, এরকম করে। আমি দুইটা দিয়ে যেহেতু করেছি, আমি দুইটা দিয়ে বুঝাই। তাহলে আমি আবার বলতেছি, যে সংযোগে বিভিন্ন মানের রোধগুলো, ঠিক আছে, একটি বিন্দু একটি সাধারণ বিন্দুতে এবং অপর একটি সাধারণ বিন্দু। দেখো এখানে দুইটা সাধারণ বিন্দু, এইটা একটা সাধারণ বিন্দু এবং এইটা একটা সাধারণ বিন্দু, এখানে দুইটা রোধ না। তাহলে এটা কি শুধু R1 এর সঙ্গে, না এটা শুধু R2 এর সঙ্গে, না এ উভয়ের সঙ্গে যুক্ত আছে? বলো দেখি, চিত্র দেখে কি বোঝা যাচ্ছে? আমার যে এ বিন্দুটা, এটা কি শুধু R1 এর সঙ্গে যুক্ত, না শুধু R2 এর সঙ্গে যুক্ত, না R1 এবং R2 উভয়ের সাথে যুক্ত? কোনটা? R1 এর সাথে যুক্ত। এ শুধু R1 এর সাথে যুক্ত, তাহলে R2 কি অপরাধ করছে? এই যে R2 উভয়ের সাথে। ঠিক আছে। এই যে যেমন দু হাত, মনে করো এই হাতটা আমার R1, এই হাতটা আমার R2, তাহলে কি আমি কি বলতে পারি যে শুধু এইটাই আমার হাত, এটা আমার হাত নয়? না। ঠিক সেম এরকম। মনে করো এ একজন ব্যক্তি, দুইটা হাত দুজন ধরে আছে, তার মানে কি এটা সাধারণ বিন্দুর সঙ্গে যুক্ত আছে। তাহলে এই সংযোগগুলোকে বলা হয় সমান্তরাল সংযোগ। একদিন বলো, তুমি তোমার মতো করে একটু বলো দেখি। এক প্রান্ত থেকে এক প্রান্তে একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে। যে সংযোগে তুল্য রোধগুলো একটি সাধারণ বিন্দু এবং অপর প্রান্ত অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, এই ধরনের যুক্ত সংযোগগুলোকে বলা হয় সমান্তরাল সংযোগ। এভাবে বলতে হবে। আচ্ছা, বর্ষা বলো দেখি। বর্ষা, হ্যাঁ টিচার। হ্যাঁ বলো, তুমি বলো দেখি কিভাবে বলবা।
মানে এই সমান্তরাল সংযোগটাকে কিভাবে বলবো বলো? কতগুলো রোধ যদি এমন ভাবে থাকে যে এদের সব প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে হ্যাঁ। এবং অপর সব প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, তাকেই সমান্তরাল থ্যাংক ইউ, সংযোগ বলে। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা এই সমান্তরাল বর্তনীর তুল্যরোধটা দেখবো। হ্যাঁ, যে সমান্তরাল বর্তনীর তুল্যরোধটা আমরা কিভাবে পাবো? এই সমান্তরাল বর্তনীর তুল্যরোধ বের করার সূত্র হচ্ছে সমান্তরাল বর্তনীর তুল্যরোধকে আরএস দ্বারা প্রকাশ করা হয়, আরপি দ্বারা। শ্রেণীটাকে হচ্ছে আরএস আর সমান্তরালটাকে হচ্ছে আরপি। তাই কোন বর্তনী এই সমান্তরাল বর্তনীর তুল্যরোধ বের করার সূত্রটা হচ্ছে এরকম: 1/rp 1/rp ইকুয়াল 1/r1 প্লাস 1/r2। এখানে কিন্তু আমাদের আরো অনেক অসংখ্য রোধ যুক্ত থাকতে পারে। আমি যেহেতু তোমাদের সীমিতভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়, যাতে তোমরা প্রথমে খুবই ঘাবড়ে না যাও, এই জন্য কিন্তু আমি দুইটা রোধ দিয়ে জিনিসগুলোকে বোঝাচ্ছি। কিন্তু তোমাদের বইয়ে বা তোমাদের গাইড বইয়ে 3টা 4টা 5টা এরকম করে থাকবে। আমরা যদি প্রথম বেসিক নিয়মটা জানি, আমাদের 4টা থাক বা 5টা থাক আমাদের সমস্যা হবে না, কারণ আমরা যদি 2টা দিয়ে পারি আমরা 5টা দিয়েও পারবো। তাহলে দেখো, সমান্তরাল বর্তনীর তুল্যরোধগুলো হচ্ছে 1/rp ইকুয়াল 1/r1 যোগ 1/r2। তাহলে আমাদের সমান্তরাল তুল্যরোধগুলো আমরা এইভাবে বের করব। এখন প্রশ্ন হলো, মনে করো এটা 7 ওহম, এটা হচ্ছে আমার 10 ওহম, তাহলে তুল্যরোধটা কত হবে তোমরা একটু বের করে দাও দেখি আমার। 7 ওহম এবং 10 ওহম ওই একই পরিমাণ রোধ আমি সমান্তরালে যুক্ত করছি, তাহলে তুল্যরোধটা কত হবে আমাকে বের করে দাও। 1 মিনিট সময় বেশি নেওয়া যাবে না। আরেকবার বলেন স্যার। স্যার মানগুলো কি বললেন একবার বলেন। 7 10 r1 7 এবং r2 হচ্ছে 10। R1 1 বললেন না কত? r1 হচ্ছে 7 এবং r10 হচ্ছে 10। সময় বেশি না যাবে না, আমাদের ক্লাস টাইম শর্ট, আমার 2-1 মিনিটে বের করে দাও। 17/70। হ্যাঁ, এটা সূত্র 17/70 কত? 17/70 হচ্ছে। এটাকে ভাগ দিলে বের হবে। আরেকবার বলো উত্তরটা কত? 17/70। 17/70। 70। উপরে 17 নিচে হচ্ছে 70, এরকম? হ্যাঁ। তাহলে এটাকে উঠে দাও। হ্যাঁ, ব্যস্তকরণ কর, তাহলে আরপিটা উপরে উঠে যাবে। তাহলে কি 70 উপরে যাবে এবং 17 নিচে আসবে। 17 নিচে আসবে। 70 দিয়ে 17 কে ভাগ করো। গুড মর্নিং। 17 দিয়ে 70 কে ভাগ করো। 4.1 এ কুইন বাহার করতো। 4.11 4.11। তাহলে এই যে আমাদের এটা হচ্ছে সমান্তরাল বর্তনী, ঠিক আছে? দেখো, সমান্তরাল বর্তনীতে তুল্যরোধটা কিন্তু কমে গেল, মানে রোধ আমরা বেশি ব্যবহার করার কারণে কিন্তু কম হয়ে গেছে। আর শ্রেণী থেকে দেখো বেশি হচ্ছে। আমরা যখন 10 এবং 7 শ্রেণীতে যুক্ত করছি কত হয়েছে আমাদের? 17। আর এই একই মানের রোধ যখন আমরা সমান্তরালে যুক্ত করছি তখন কত আসছে? 4.1। সমান্তরাল ক্ষেত্রে তুল্যরোধটা কি কমে আসতেছে না? এর আগে আমরা দেখলাম 17 হয়ে গেল শ্রেণীতে, আবার সমান্তরালে এসে হয়ে গেল 4.1। এখন এই ক্ষেত্রে আমরা যেমন শ্রেণী বর্তনীর ক্ষেত্রে কিছু নিয়ম মানে বলা হয়েছে, এই সমান্তরালের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম আছে। দেখো, এই সমান্তরাল সংযোগের ক্ষেত্রে, হ্যাঁ, এই যে আমরা এ এবং বি বিন্দু দেখতেছি না,
এর বিভব হলো VA এবং এই বিন্দুর বিভব হচ্ছে VB, কিন্তু এক্ষেত্রে আমাদের VA এবং VB সমান। যদি আমাদের পুরো বর্তনীর বিভব পার্থক্য 10 ভোল্ট হয় ধরে নিই, তাহলে এখানে VA হবে 10 ভোল্ট এবং আমার VB হবে 10 ভোল্ট, মানে এখানে বিভবের কোনো তফাৎ হবে না, বিভব সেম থাকবে। ক্লিয়ার? যেমন আমরা এর আগে শ্রেণীর ক্ষেত্রে বিভবটা আলাদা আলাদা দেখছিলাম, সমান্তরালের ক্ষেত্রে আমাদের বিভব সেম থাকবে, বিভবের কোনো পরিবর্তন হবে না। মানে এ বিন্দুতে বিভব VA এবং বি বিন্দুতে বিভব VB, যদি আমার পুরো বর্তনী বিভব B হয় 10 হয়, তাহলে এখানেও 10 ভোল্ট এখানেও 10 ভোল্ট থাকবে। কিন্তু আমাদের যে তড়িৎ প্রবাহটা, এই তড়িৎ প্রবাহটা এখানে কম বেশি হবে, মানে এখানে তড়িৎ প্রবাহ হবে I1 এবং এখানে তড়িৎ প্রবাহ হবে I2। তার মানে সমান্তরালের ক্ষেত্রে আমাদের I I1 যোগ I2 এই ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে। I = I1 যোগ I2। তাহলে I সমান আমরা কি জানি? ওহমের সূত্র I সমান আমরা কি জানি? V/R। ওহমের সূত্র আমরা জানি I সমান V/R। তাহলে আমরা এই I সমান কি লিখতে পারি? আমরা লিখতে পারি V A বাই এটা হলো RP। এখন এই I2 জায়গায় আমরা কি লিখতে পারি? VA - VB। যেহেতু দুই প্রান্তের বিভব পার্থক্য, আমরা কি জানি এই ভিটা হচ্ছে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য হওয়ার কারণে আমাদের VA - VB, মাইনাসটা কিন্তু এই ধরনের, কারণ আমাদের ওই বিন্দু দুইটার বিভব পার্থক্য লাগে, কারণ বিভব পার্থক্য না থাকলে তো তড়িৎ প্রবাহিত হতে পারবে না। তাহলে I2 জন্য কি হবে? VA - VB বাই R1, যেহেতু আমাদের I = V/R। তাহলে I3 সমান কি হবে আমাদের? VA - VB বাই R2। তাহলে এখান থেকে আমরা VA - VB বাই RP, আর এখানে আমি VA - VB কমন নেই, তাহলে কি হবে? 1/R1 যোগ 1/R2। তো দেখতে পাচ্ছ না? দেখো, তাহলে VA - VB, দেখো VA - VB বাই RP ইকুয়াল, দেখো R1 এর উপরে আছে VA - VB, R2 এর উপরেও আছে VA - VB, তাহলে কি আমি VA - VB কমন নিছি, কমন নেওয়ার কারণে কি হয়েছে? 1/R1 যোগ 1/R2। তাহলে আমার কি আসলো? উভয় পক্ষ থেকে আমরা কি একই জিনিস তুলে দিতে পারি, তাহলে আমরা একই জিনিসটা তুলে দেব। তাহলে তুলে দিলে কি হবে? 1/R1 সরি RP = 1/R1 যোগ 1/R2। আমাদের সূত্র মানে সমান্তরালের তুল্য রোধ আমরা এইভাবে বের করতে পারি। এখন এক্ষেত্রে বলো, শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ নিয়ে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো জিনিস বুঝতে তোমাদের কোনো অংশে সমস্যা হয়েছে, তোমরা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারো। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব, তোমরা আমার প্রশ্ন করবে, আমি তোমাদের বলার চেষ্টা করব। আমাদের ক্লাস টাইম প্রায় শেষের দিকে, আর 2-3 মিনিট আছে। তোমরা আমাকে এই 2-3 মিনিটের মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, কারণ নতুন করে আর কোনো পাঠ শুরু করার এখন আর সময় নাই। আর তোমাদের বাসার কাজটাও বলে দেই, আর তোমরা তো বাসার কাজগুলো একটু করতে চাও না, এই জন্য খারাপ লাগে। বাসার কাজগুলো হলো এই সমান্তরাল সংযোগ কাকে বলে, শ্রেণী সংযোগ কাকে বলে, এই সমান্তরাল সংযোগের তুল্যরোধ বের করার ফর্মুলা, আমি সমান্তরাল সংযোগটা কিন্তু মোটামুটি করেই দিছি। সমান্তরাল সংযোগের তুল্যরোধ বের করার যে ফর্মুলা বা সূত্র বের করার যে ফর্মুলা, এই যে ফর্মুলাটা হলো এইটা, আমি মোটামুটি এটা কিন্তু তোমাদের বের করেই দিছি। তোমরা শুধু শ্রেণীটা একটু বের করবা।
করে তোমরা যে কাজগুলো করছো এইটার প্রমাণ সাপেক্ষে তোমরা আমার গ্রুপে দিবা যে হ্যাঁ আপনি যে কাজগুলো আমাকে দিয়েছেন আমি সেই কাজগুলো আমরা করছি। ঠিক ভুল যাচাই করার তো কোনো দরকার নেই, তোমরা যে কাজগুলো করছো আমরা গ্রুপে যদি ওইটা দেখতে পাই তাহলে বুঝবো না হ্যাঁ তোমরা কি আমাদের এই কাজগুলো করছো। তা কি কাজগুলো কি পাবো আমি আজকে? জি স্যার। কোনটা আরেকবার বলো, হ্যাঁ, বলো। কি করতে, কি কাজ হ্যাঁ দিবেন? পাবেন। কাজ হচ্ছে যে সমান্তরাল সংযোগ কাকে বলে, শ্রেণী সংযোগ কাকে বলে, এবং সমান্তরাল সংযোগের যে ফর্মুলা, এই যে ফর্মুলাটা আমি বোর্ডে তোমাদের করে দিলাম এইটা, এবং শ্রেণী সংযোগের যে ফর্মুলা এই যে আর এস ইকুয়াল টু r1 যোগ r2 এটা কিন্তু বইয়ে দেওয়া আছে। এই ফর্মুলাগুলো খাতায় লিখে গ্রুপে সেন্ড করবে, এটাই হলো কাজ। আর আমি আইডি শুধু দিব ফিজিক্স স্থল বিদ্যুৎ, এটাই দিব। আর আমি গ্রুপে তো তোমাদের বলেই দিলাম। তা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আমার নেক্সট ক্লাসে জয়েন করতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। জি স্যার।